এক গর্ভবতী মায়ের কাছে একটি বাচ্চার টেলিফোন আসে এবং বলে সে নাকি তার গর্ভের সন্তান। প্রথমবার মনে হয়েছিল এটা হয়তো তার মনের কল্পনা, কিন্তু এরপর থেকে প্রতিনিয়ত বাচ্চাটি তাকে টেলিফোন করতে থাকে এবং যে কোনো বিপদের আগাম সতর্কতা জানিয়ে দেয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? যে বাচ্চা এখনো পৃথিবীতে জন্মায়নি সে কিভাবে টেলিফোন করতে পারে? আসুন দেখে আসি মা ও সন্তানের মাঝে এটা কোন রহস্যের বন্ধন। সুখী, সুন্দর, শিক্ষিত, ভদ্র, মার্জিত একটা পরিবার। হাফ বৃদ্ধ বাবা মা, ছেলে এবং ছেলের বউকে নিয়ে সুখে বাস করা সম্ভ্রান্ত একটি পরিবার, যাদের আনন্দের কোনো কমতি ছিল না। কিন্তু সেই আনন্দ বহুগুণে বেড়ে যায় যখন সবাই জানতে পারে তাদের পুত্রবধূ স্নিগ্ধা মা হতে চলেছে। স্নিগ্ধা প্রথমে সুখবরটা রিতমকে দেয়। রিতম খুশিতে নাচতে নাচতে বাবা মার কাছে গিয়েও খবরটা জানায়। এরপরে আত্মীয় স্বজনই বা বাদ যায় কেন, সবাই মিলে বাড়িতে এক ধরনের হই হুল্লো পড়ে যায়। নাচ, গান, উপহার, উপদেশ, কোনো কিছুরই কমতি থাকে না। যাই হোক, স্নিগ্ধার প্রেগনেন্সির সময় যতই বাড়তে থাকে রিতম ততই স্নিগ্ধার কানে মন্ত্র পড়তে থাকে, আমার কিন্তু একটা ছেলে সন্তান চাই। কিন্তু স্নিগ্ধা চাইতো তার একটা মেয়ে সন্তান হোক। যদিও স্নিগ্ধার চাওয়ার কোনো মূল্যায়ন রিতমের কাছে ছিল না। তাদের বংশ পরম্পরায় একটা ঐতিহ্য আছে, তাদের প্রতিটা জেনারেশনের প্রথম বাচ্চা ছেলে সন্তানই হয়। রিতম চায় না তার জন্য বংশের ঐতিহ্যের সার্কেল ব্রেক হোক। অবশ্য স্নিগ্ধা তখনও এই ব্যাপারটা নিয়ে তেমন কিছু ভাবেনি, কারণ তখনও গর্ভের বাচ্চার হার্টবিট আসেনি এবং লিঙ্গ নির্ধারণের সময়ও আসেনি। তাই সবাই অধীর আগ্রহে বাচ্চাটির পরিপূর্ণ গ্রোথের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে প্রদীপ এবং পাখি দম্পতি একটা পার্টিতে গিয়েছিল। সেখানে সোসাইটির মহিলারা প্রদীপকে নিয়ে ক্রিটিসাইজ করছিল, সে নাকি বইয়ের ইনকামে বসে বসে খায়। যদিও প্রদীপ একজন লেখক, কিন্তু তার একটা বইও এখনও পাবলিশড হয়নি। সে লেখালেখি ছাড়া অন্য কোনো কাজও করে না। তাই বলা চলে প্রদীপ ফুল টাইম বেকার। প্রদীপের স্ত্রী পাখি ছিল একজন রিপোর্টার। পাখি প্রদীপকে সর্বোচ্চ হেল্প করত। প্রদীপের এই বেকারত্বের দুর্দিনে তাকে মানসিক সাপোর্ট দিয়ে পুরো সোসাইটির বিরুদ্ধে গিয়েও তাকে ডিফেন্ড করত। প্রেমের বিয়ে যেহেতু, ভালোবাসার কোনো কমতি তাদের মাঝে ছিল না। তবে স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে তাদের বন্ধুত্বের সম্পর্ক আরও বেশি দৃঢ় ছিল। তো যাই হোক, লেখালেখির জন্য প্রদীপ নির্জনতা পছন্দ করত। তাই সে প্রায়ই শুনশান কবরস্থানে গিয়ে বসে থাকত বা লেখালেখি করত। তো কবরস্থানে সে প্রায়ই একজন অপরিচিত মহিলাকে একটা কবরে ফুল দিতে আসতে দেখত। মহিলা কিছুক্ষণ কবরের সামনে সময় কাটিয়ে চলে যেত। প্রদীপ মহিলার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে এক দুঃখী মানুষের গল্প আঁকত। যাই হোক, এদিকে স্নিগ্ধার গর্ভের সন্তান এখন আল্ট্রাসাউন্ড করার জন্য পারফেক্ট বয়সে চলে এসেছে। রিতম স্নিগ্ধাকে তাদের পারিবারিক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সিনহা বাচ্চার কন্ডিশন দেখে জানায় বাচ্চা একদম সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু রিতমের বাচ্চার সুস্থতার চেয়ে তার জেন্ডার জানাটাই বেশি জরুরি ছিল। সে ডাক্তার সিনহাকে বারবার জিজ্ঞেস করে বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। ডাক্তার সিনহা বলেন বাচ্চার জেন্ডার জানানো আইনত অপরাধ এবং নিষিদ্ধ। তাই তিনি ব্যাপারটা এড়িয়ে গিয়ে রিতমের কাছে তাদের পারিবারিক ব্যবসাপাতি সম্পর্কে জিজ্ঞেস করে। কথাবার্তা শেষ করে ডাক্তার সিনহা জানান সবগুলো রিপোর্ট এখনও রেডি হয়নি, তাই রিপোর্ট রেডি করে রাতে তিনি সেগুলো রিতমের বাবার কাছে পাঠিয়ে দিবেন। এভাবেই স্বাভাবিক অ্যাপয়েন্টমেন্ট শেষ করে তারা বাড়ি ফিরে আসে। রাতে ডাক্তার সিনহা রিপোর্টগুলো রিতমের বাবা মিস্টার রয় চৌধুরীর কাছে পাঠিয়ে দেন। রিপোর্ট দেখে মিস্টার রয় খুব অসন্তুষ্ট হন। তিনি কখনোই চান না তার বাড়ির প্রথম সন্তান মেয়ে হিসেবে জন্মাক। মিস্টার রয় ডাক্তার সিনহাকে বলে বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করতে। যদিও ডাক্তার সিনহা এটা করতে রাজি ছিল না, কারণ এটা জানাজানি হলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ডাক্তারি লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যাবে। ডাক্তার সিনহার এক্সকিউজ শুনে মিস্টার রয় তাকে হুমকি দিয়ে বলে কাজটা যদি সে করতে না পারে তাহলে মিস্টার রয় ওনার নার্সিংহোমের জন্য যে লোন দিয়েছিলেন সেটা যেন আগামীকালকেই তিনি সুদ সমেত ফেরত দেন। এটা বলে মিস্টার রয় ফোনটা রেখে দেন। এরপরে তিনি রিতমকে ডেকে স্নিগ্ধার মেয়ে হবার কথা জানান এবং সংশয় প্রকাশ করে বলেন এটার খুব দ্রুত একটা বিহিত করতে হবে। রিতমও বাবার কথা মেনে নেয়। অফিসে বসে আলোচনা শেষ করে বাবা ছেলে মন ভর্তি রাগ নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে প্রথমেই তারা রিতমের মা কল্যাণীর সাথে পারিবারিক আলোচনায় বসে। মিস্টার রয় স্নিগ্ধার রিপোর্টের ফাইল কল্যাণীকে দিয়ে বলে সে যেন এটা ভালো করে লুকিয়ে রাখে, স্নিগ্ধার হাতে যেন এটা কোনোভাবেই না যায়। সে কল্যাণীকে বুঝিয়ে বলে তারা বংশ পরম্পরার নিয়ম ভাঙতে পারবে না। তাদের পূর্বপুরুষদের বাণী অনুযায়ী এই ফ্যামিলির কোনো জেনারেশনের প্রথম সন্তান মেয়ে হওয়া মানেই ধ্বংস অনিবার্য। তাদের ধন সম্পদ প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে। তাই স্নিগ্ধার গর্ভের বাচ্চাটা পৃথিবীর আলো দেখার আগেই সেটাকে শেষ করে ফেলতে হবে।
মিস্টার রয় রিতমকে নির্দেশ দেয় সে যেন যেভাবেই হোক স্নিগ্ধাকে কনভিন্স করে যাতে স্নিগ্ধা বাচ্চাটার অ্যাবর্শন করতে রাজি হয়। এদিকে স্নিগ্ধা বাচ্চাটাকে নিয়ে নিজের ফ্যান্টাসি জগতে ডুবেছিল, বাচ্চাটাকে নিয়ে কত স্বপ্ন সাজাচ্ছিল। এ সময় রিতম ঘরে ঢোকে। রিতমকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছিল, তাই স্নিগ্ধা তাকে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। রিতম ইতস্তত করে বলে সব রিপোর্ট চেক করে দেখা গেছে স্নিগ্ধার গর্ভের বাচ্চাটার গ্রোথ অ্যাবনর্মাল, বাচ্চার হার্ট, লাংস এগুলো ঠিকমতো গঠনই হয়নি। এই বাচ্চা 9 মাস গর্ভে সার্ভাইভ করতে পারবে না। জোর করে রাখতে চাইলে স্নিগ্ধার লাইফ রিস্ক হয়ে যাবে, তাই বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে হবে। কথাগুলো শোনার পরে স্নিগ্ধার মনে হচ্ছিল সে আর এই জগতে নেই, তার জগৎটা সম্পূর্ণ ভেঙে চুরে গেছে। সে রিতমের কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। রিতম স্নিগ্ধাকে ভালো মতো বোঝানোর চেষ্টা করে যে এগুলোই সত্যি, এগুলোই বাস্তব। স্নিগ্ধা পাগলের মতো করে কাঁদতে শুরু করে। এর চেয়ে কষ্টের মুহূর্ত হয়তো কোনো মানুষের জীবনে আর হয় না। এদিনের পর থেকে স্নিগ্ধার জীবনটা দুঃস্বপ্নের মতো হয়ে যায়। এক রাতে সে ঘুমাচ্ছিল এবং ঘুমের মধ্যে প্রতিদিনের মতো দুঃস্বপ্ন দেখছিল। হঠাৎ তার মাথার কাছে রাখা টেলিফোনটি বেজে ওঠে। স্নিগ্ধা ঘুম কাতরে কণ্ঠে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ে তাকে মা বলে ডাক দেয়। স্নিগ্ধা ভেবেছিল হয়তো রং নাম্বারে ফোন এসেছে, কিন্তু বাচ্চা মেয়েটি বলে তুমি আমাকে চিনতে পারছো না মা, আমি তো তোমারই গর্ভের মেয়ে, যাকে তুমি সোনা মনা মিষ্টি পাখি বলে আদর করো। আমি তোমারই সেই মেয়ে নন্দিনী। আমি গর্ভের ভেতর থেকেও তোমার সব কথা শুনতে পাই। স্নিগ্ধা এবার বেশ চমকে যায়। বাচ্চা মেয়েটি তাকে আরো অবাক করে দিয়ে বলে মা, তুমি কি জানো দাদু ঠাম্মি আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তুমি আমাকে মেরে ফেলতে দিও না, তুমি বরং অন্য ডাক্তার দেখাও, তাহলেই সব সত্যি জানতে পারবে। এরপরে বাচ্চা মেয়েটি ফোনটি কেটে দেয়। স্নিগ্ধা ফোন রেখে নিজের পেটে হাত দিয়ে ভাবতে থাকে এতক্ষণ কি ঘটলো। যে বাচ্চাটি এখনো পৃথিবীতে জন্মায়নি সে কিভাবে তার সাথে কথা বলল। এটা হয় অসম্ভব, না হয় তার কল্পনা। তবুও স্নিগ্ধার ওই বাচ্চা মেয়েটির কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছিল। পরের দিন সকালে ডাক্তার সিনহা মিস্টার রয়কে ফোন দিয়ে জানায় সে সব ব্যবস্থা করে রেখেছে। তারা যেন 1 ঘন্টার ভেতরে স্নিগ্ধাকে নিয়ে নার্সিংহোমে আসে। মিস্টার রয় রিতমের ওপরে খুবই ক্ষেপে যায়, কারণ সে এখনও স্নিগ্ধাকে রাজি করাতে পারেনি। বাবার ঝাড়ি খেয়ে রিতম স্নিগ্ধাকে বোঝাতে শুরু করে বাচ্চাটাকে গর্ভে রাখলে সে মারা যাবে। সৃষ্টিকর্তা চাইলে তারা তো আবার বাচ্চা নিতে পারবে। যে বাচ্চাটা জন্মায়নি তার জন্য লাইফ রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু স্নিগ্ধা জেদ ধরে বসে থাকে, সে অ্যাবর্শন করবে না। বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে যা কিছু রিস্ক আছে সব সে নেবে। রিতম স্নিগ্ধাকে বোঝাতে ব্যর্থ হলে তখন স্নিগ্ধার শাশুড়ি কল্যাণী আসে এবং সেও স্নিগ্ধাকে অ্যাবর্শনের জন্য চাপ দিতে থাকে। সহজ কথা স্নিগ্ধা যখন বুঝতে চায় না তখন কল্যাণী তাকে বলে সামান্য 1 কামরার ঘর থেকে তোমাকে এত বড় বাড়িতে তুলে নিয়ে এসেছি, তাই এই পরিবারের সবার মন জুগিয়ে তোলা তোমার দায়িত্ব। কল্যাণী রিতমের দিকে তাকিয়ে কঠিন চোখে বলে তোরা কি সিদ্ধান্ত নিলি সেটা তোদের বাবাকে জানিয়ে যা। এই বলে কল্যাণী ঘর থেকে বেরিয়ে যায়। রিতম মাকে বোঝানোর চেষ্টা করতে পিছনে বেরিয়ে যায়। তবে লাভের মধ্যে লাভ যা হয়, স্নিগ্ধাকে আর সেদিন ডাক্তার সিনহার নার্সিংহোমে যেতে হয় না, কারণ কেউই তাকে সেখানে যেতে রাজি করাতে পারে না। স্নিগ্ধা বুঝতে পারছিল না সে কি করবে। অনেক ভেবে সে তার বান্ধবী আলোকে ফোন দেয়। আলো একজন রিপোর্টার, সেও পাখির সাথে একই ডিপার্টমেন্টে চাকরি করে। আলোরও মন মেজাজ তেমন একটা ভালো ছিল না। এইমাত্র সে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিয়ে এসেছে। তার বয়ফ্রেন্ডের ফ্যামিলিও সে মানধাতার আমলের কুসংস্কারে আচ্ছন্ন। এত বছরের রিলেশন থাকা সত্ত্বেও তারা আলোর কাছে পণ দাবি করেছিল। সেই প্রতিবাদে আলো বিয়েটা ভেঙে দেয়। যাই হোক, স্নিগ্ধা আলোকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সে ভালো কোনো গাইনি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দিতে পারবে কিনা। আলোর তেমন কোনো ডাক্তার পরিচিত ছিল না, তাই সে পাখির হেল্প নেয়। পাখি একজন গাইনি ডাক্তারকে ফোন দিয়ে তার কাছে স্নিগ্ধার অ্যাপয়েন্টমেন্ট করে দেয়। আলো জানায় আজকের মতো তার ডিউটি শেষ, তাই সেও স্নিগ্ধার সাথে যাবে। স্নিগ্ধা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু করে। এদিকে স্নিগ্ধার বিরুদ্ধে চক্রান্ত তখনও চলছিল। ডাক্তার সিনহা তার লোনের 50 লাখ টাকা মিস্টার রয়কে ফিরিয়ে দেয় এবং জানায় বাকি টাকাগুলো সে শীঘ্রই দিয়ে দিবে। তবুও ভ্রূণ হত্যার মতো পাপ কাজ সে করতে পারবে না। মিস্টার রয় এতে বেশ ক্ষেপে যায়, তবে সে ডাক্তারকে কনভিন্স করে ডাক্তার যেন তাকে এমন ওষুধ দেয় যেটা খাওয়ার পরে স্নিগ্ধার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। ডাক্তার সিনহা ইতস্তত করে একটা ওষুধ বের করে মিস্টার রয়কে দেয়, যদিও ডাক্তার তাকে সাবধান করে দেয় স্নিগ্ধার ওপরে এই পিলের পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ হতে পারে। তবুও মিস্টার রয়ের স্নিগ্ধার ওপরে বিশেষ সহানুভূতি ছিল না।
বাচ্চাটা মরলেই সে খুশি। অন্যদিকে কাজ শেষ করে পাখি বাড়ি ফেরে। তাকে একটা প্রাইভেট কার বাড়ির সামনে ড্রপ করে দিয়ে যায়। ঘরের বারান্দা থেকে প্রদীপ সেটা খেয়াল করে। পাখি একটু মিশুক স্বভাবের ছিল। কলোনির বাচ্চাদের সাথেও তার খুব ভাব ছিল। সবার সাথে মন খুলে কথা বলতো। বাড়িতে ঢোকার আগে তাদের নিজের অ্যাপার্টমেন্টের ভদ্রলোকের সাথেও সে কথা বলে। এই ব্যাপারটাও প্রদীপ খেয়াল করে। সে একটু আপসেট হলেও পাখিকে সেটা বুঝতে দেয় না, তবে আকার ইঙ্গিতে সেটা পাখিকে বোঝানোর চেষ্টা করে। পাখি ব্যাপারটা তেমন গুরুত্ব না দিয়ে বলে তার একটা বাচ্চা চাই, তাদের এবার বাচ্চার জন্য ট্রাই করা উচিত। কিন্তু প্রদীপ এখনো বাচ্চা নিতে ইচ্ছুক ছিল না, কারণ সে এখনো বেকার। প্রদীপের ইচ্ছা একদিন তার বই পাবলিশ হবে, সে বই থেকে হয়তো সিনেমাও তৈরি হবে, নিজের নাম ডাক হবে। তখন সে বাচ্চা নেওয়ার কথা ভাববে, যাতে বাচ্চা বড় হয়ে স্কুলে গিয়ে নিজের বাবার নামটা বলতে লজ্জাবোধ না করে। যাই হোক, এদিকে স্নিগ্ধা রেডি হয়ে খুব সাবধানে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আসে। যদিও শেষ মুহূর্তে তার শাশুড়ি সেটা খেয়াল করে, কিন্তু সে কিছু বলে না। স্নিগ্ধা আলোকে নিয়ে গাইনি ডাক্তারের কাছে যায়। ডাক্তার সবকিছু পরীক্ষা করে বলে তার বাচ্চা একদম নর্মাল আছে, কোনো রকমের অ্যাবনর্মাল গ্রোথ নেই। বাচ্চা একদম সুস্থ এবং স্বাভাবিকভাবে বড় হচ্ছে। ডাক্তারের কথা শুনে স্নিগ্ধা নিশ্চিন্ত হতে পারে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে আলো আর স্নিগ্ধা কথা বলছিল। তখন সেখানে নার্স এসে বলে, ম্যাডাম, আপনি এখনো এখানে বসে আছেন? চিন্তা করবেন না, আপনার বেবি অনেক লক্ষ্মী। নার্সের কথা শুনে স্নিগ্ধা বুঝে যায় তার গর্ভের সন্তানটি নিশ্চয়ই মেয়ে। এই জন্যই হয়তো নার্স লক্ষ্মীর কথাটা বলেছে। আর এরপরে স্নিগ্ধার মনে পড়ে তার শ্বশুরবাড়ির লোকজন তো সবাই একটা ছেলে বাচ্চা চায়। বিয়ে হয়ে আসার পর থেকেই সে শুনে এসেছে তার যেন একটা ছেলে বাচ্চা হয়। আর এখানে স্নিগ্ধা বুঝতে পারে তার শ্বশুরবাড়ির লোকজন কেন তার গর্ভের সন্তানটিকে নষ্ট করতে চাইছে। তারা চায় না স্নিগ্ধা কোনো মেয়ে বাচ্চার জন্ম দিক। একরাশ উদ্বেগ এবং দুশ্চিন্তা নিয়ে স্নিগ্ধা বাড়ি ফেরে। আর বাড়িতে ঢুকতেই সে প্রথমে শাশুড়ির সামনে পড়ে যায়। কল্যাণী তাকে প্রথমে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? স্নিগ্ধা জানায় সে অন্য একটি ডাক্তারকে দেখিয়েছে এবং জানতে পেরেছে তার বাচ্চা একদম ঠিক আছে। এটা শুনে কল্যাণী বেশ চটে যায় এবং বলে এই বাড়িতে থাকতে হলে তাদের মন মতো হয়ে থাকতে হবে, তা না হলে স্নিগ্ধা যেন নিজের পথ নিজে দেখে নেয়। এই কথাটা স্নিগ্ধার মনে খুব আঘাত করে, তাই সে ঘরে গিয়ে নিজের জিনিসপত্র গোছানো শুরু করে। ঠিক সেই মুহূর্তে তার টেলিফোনটি আবারও বেজে ওঠে। টেলিফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সেই বাচ্চা মেয়েটির কণ্ঠ আবার শোনা যায়। মা, তুমি কোথায় যাচ্ছ? এভাবে পালিয়ে পালিয়ে তুমি কতদিন বাঁচতে পারবে? তুমি যেখানেই যাও না কেন এরা ঠিক তোমাকে আবার ধরে নিয়ে আসবে, তাই তুমি কোথাও পালাবে না, তুমি এখানেই থাকবে আর আমি এই বাড়িতে জন্ম নেব। তুমি চিন্তা করো না মা, আমি তোমার কাছে নিশ্চয়ই আসব। আমার সাথে তুমি খেলা করবে আর তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। বাচ্চার কথা শুনে স্নিগ্ধা হাউমাউ করে কাঁদতে থাকে। আনন্দ এবং দুঃখের মিশ্রণে তার মনের ভেতরে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। এদিকে ঘটে যায় আরেক কাণ্ড। রিতমদের পারিবারিক জুয়েলারি বিজনেস ছিল। তারা মিস্টার শ্রীবাস্তব নামের একজনের কাছে বড় অঙ্কের জুয়েলারি বিক্রি করেছিল। মিস্টার শ্রীবাস্তব মেয়ের বিয়ের জন্য গহনাগুলো কিনেছিল, কিন্তু সে হঠাৎ গহনাগুলো ফিরিয়ে এনে চেঁচামেচি শুরু করে দেয়। এই জুয়েলারিগুলোর কোয়ালিটি নাকি ভালো না, তাই সে জুয়েলারিগুলো ফিরিয়ে দিয়ে টাকা ব্যাক চাইছিল। রিতম আর তার বাবা মিস্টার শ্রীবাস্তবকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না, বরং হুমকি দিয়ে যায় টাকা যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, তা না হলে সে জানে কিভাবে বাঁকা আঙ্গুলে ঘি তুলতে হয়। মিস্টার শ্রীবাস্তব চলে গেলে মিস্টার রয় রিতমকে দোষারোপ করতে শুরু করে। তিনি বলেন রিতম আর স্নিগ্ধার জন্যই এসব কিছু ঘটছে। যত দ্রুত স্নিগ্ধার গর্ভের বাচ্চাটা নষ্ট করা যাবে ততই তাদের মঙ্গল। মিস্টার রয় ডাক্তার সিনহার দেওয়া ওষুধের প্যাকেটটা রিতমে দেখিয়ে এগিয়ে দেয় আর বলে আজ রাতের ভেতরেই কাজটা শেষ করতে হবে। রিতম অনিচ্ছা সত্ত্বেও প্যাকেটটা তুলে নেয়। বাড়ি ফিরে রিতম ওষুধের প্যাকেটটা স্নিগ্ধাকে দেয় আর বলে এটা ডাক্তার সিনহা দিয়েছে, আয়রন বা ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধ। স্নিগ্ধা যেন ওষুধটা খেয়ে নেয়। সকালে রিতম বের হওয়ার সময় দেখে যায় ঔষধের পাতার একটা ঔষধ খালি। বাইরে গিয়ে অনেকক্ষণ পরে রিতম তার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে স্নিগ্ধার মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে কিনা, এই যেমন পেট ব্যথা, যন্ত্রণা। কিন্তু স্নিগ্ধা তো একদম স্বাভাবিকই ছিল। তাই কল্যাণী সব বুঝতে পারে আর পাশের রুমে চলে গিয়ে রিতমকে তাচ্ছিল্য করে বলে তোমার বাবা ঠিকই বলে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এখন যা করার আমাকেই করতে হবে, আমি সব ব্যবস্থা করে রাখবো। মাঝরাতে বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করানো থাকবে, তুমি শুধু বেডরুমের দরজাটা খোলা রাখবে, তাহলেই হবে।
তারা স্নিগ্ধার বাচ্চার ক্ষতি করার সব রকম প্ল্যান বানিয়ে ফেলে। কিন্তু তার আগেই স্নিগ্ধা এই ব্যাপারে অ্যালার্ট পেয়ে যায়। স্নিগ্ধা ঘরে বসে বাচ্চার কথা ভাবছিল এবং একটা ছবি আঁকছিল। এই সময় তার কাছে আবারও বাচ্চাটার টেলিফোন আসে। বাচ্চাটা জিজ্ঞেস করে, মা তুমি কি করছো? স্নিগ্ধা আজ মেয়ের সাথে একদম সাবলীলভাবে কথা বলে। বাচ্চাটা মানে নন্দিনী স্নিগ্ধাকে বলে, আজ রাতে থাম্মি তোমাকে কেশর মেশানো 1 গ্লাস দুধ খেতে দেবে, তুমি কিন্তু কিছুতেই সেই দুধ খাবে না। কথাটা বলেই নন্দিনী ফোন রেখে দেয়। স্নিগ্ধা চিন্তিত হয়ে পড়ে, নন্দিনী তাকে এমনটা কেন বলছে? এর প্রমাণ অবশ্য সে রাতেই পেয়ে যায়। কথার ছলে ভুলিয়ে রিতম স্নিগ্ধাকে 1 গ্লাস দুধ খেতে দেয়। স্নিগ্ধাকে দুধের গ্লাসে চুমুক দিতে দেখে রিতম হেসে নিজের বিছানায় শুয়ে পড়ে। এদিকে পাখি এবং প্রদীপের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়েই যাচ্ছিল। প্রদীপ আজও খেয়াল করে সে প্রাইভেট কারটা পাখিকে নামিয়ে দিয়ে যাচ্ছে। আবার সে পাখিকে অন্য অ্যাপার্টমেন্টের ভদ্রলোকের কাছ থেকে একটা গিফট বক্সও নিতে দেখে। এসব দেখে প্রদীপ খুবই আপসেট হয়ে যায়। পাখি ঘরে ফিরতেই তার সাথে প্রদীপের এক পশলা ঝগড়া হয়ে যায়। প্রদীপ ভাবে পাখি তার সাথে সুখী না, তাই সে অন্যদের কাছাকাছি থাকছে। কিন্তু পাখি জানায় যাতে সে অফিস শেষে বাড়ি ফিরে প্রদীপের সাথে একটু বেশি সময় কাটাতে পারে, এই জন্যই সে লিফট নেয়। তাছাড়া প্রদীপকে পাখি জিজ্ঞেস করে, সে তো কখনো প্রদীপের কোনো ব্যাপারে নাক গলায় না, সে কোথায় যায় বা না যায় তা নিয়ে কখনো প্রশ্ন করে না, তাহলে প্রদীপ কেন তাকে সবসময় ফলো করে, তার উপরে গোয়েন্দাগিরি করে? প্রদীপ পাল্টা উত্তরে বলে তার ব্যাপারে জানার জন্য পাখির সময় বা কই। পাখি এবার একটু রেগে যায় এবং বলে, হ্যাঁ আমার সত্যিই সময় নেই, কারণ সকালের রান্না থেকে শুরু করে বাজার করা, বাড়ি সামলানো, অফিস সামলানো সব কিছু তো আমাকে একাই করতে হয়। পাখি প্রদীপকে দোষারোপ করে বলে প্রদীপের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন সে বেকার, আর তার বেকারত্বের এই ফ্রাস্ট্রেশন সে সবসময় পাখির ওপরে ঝাড়ার চেষ্টা করে। ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে কিছুটা কথা কাটাকাটি হয় এবং দুজনেই কিছুটা দূরে সরে যায়। পাখি খুব কষ্ট পায়, কারণ আজকে তার জন্মদিন ছিল। একে তো প্রদীপ তার জন্মদিনের তারিখটা মনে রাখেনি, তার উপর আবার সে আজকে অকারণে ঝগড়া বাঁধিয়ে দিল। আজকের দিনটা এত খারাপ যাবে পাখি ভাবতেও পারেনি। যাই হোক, মাঝরাত হতেই রিতমদের বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। রিতম আস্তে করে উঠে বাইরে গিয়ে সেটা দেখে আসে। এরপরে স্নিগ্ধাকে কেবিন বয়দের হাতে তুলে দেওয়ার জন্য মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরে ঢোকে। কিন্তু ঘরে ঢুকেই সে তো হতবাক হয়ে যায়। স্নিগ্ধা বিছানায় নেই। সে ঘরের ভেতরে খোঁজাখুঁজি শুরু করে। তখন স্নিগ্ধার টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। স্নিগ্ধা বলে ওঠে, তুমি জানতে আমার গর্ভের বাচ্চাটা মেয়ে, এজন্যই তুমি তাকে হত্যা করতে চাইছিলে, তাই না? রিতম বোঝানোর চেষ্টা করে আসলে এসব কিছুই নয়, সে যা করছে স্নিগ্ধার ভালোর জন্যই করছে। কিন্তু স্নিগ্ধা বলে সে ওই বাচ্চা নষ্ট করা পিলটা খায়নি, এমনকি ঘুমের ঔষধ মেশানোর দুধটাও সে রাতে খায়নি। সে শুধু দেখতে চাইছিল রিতম কতটা নিচে নামতে পারে, তাই এতক্ষণ সে চুপ ছিল। রিতম যেহেতু ধরা পড়ে গিয়েছিল তাই সে আর কোনো রাগঢাক রাখে না। সে স্পষ্ট করে বলে দেয় এই বাচ্চাটার জন্য সে তার ব্যবসার ক্ষতি করতে পারবে না। স্নিগ্ধা তাচ্ছিল্য করে বলে, এই তাহলে তোমাদের উদ্দেশ্য ছিল? লক্ষ্মীমন্ত বউ হবে, তোমাদের ছেলে সন্তান জন্ম দিবে এবং এই পরিবারের ব্যবসার উন্নতি হবে, এই তো তোমরা চেয়েছিলে, তাই না? রিতম রেগে বলে, হ্যাঁ সে এটাই চেয়েছিল। সে স্নিগ্ধার হাত ধরে টেনে তাকে জোর করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্নিগ্ধা তার হাতে কামড় দিয়ে দৌড়ে বাথরুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। রিতম বাথরুমের দরজা ধাক্কিয়ে তাকে বাইরে বের করার চেষ্টা করে। এই সময় বেডরুমের টেলিফোনটা বেজে ওঠে এবং রিতম সেটা গিয়ে রিসিভ করে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নন্দিনী বলে ওঠে, বাবা তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? দাদু দিদা না হয় আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু তাই বলে তুমিও বাদ গেলে না? তোমার এত লোভ, নিজের মেয়েকে মেরে ফেলতে তোমার লজ্জা করছে না? তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে কিছুতেই মারতে পারবে না, আমি অবশ্যই জন্ম নেব। নন্দিনীর কথা শুনে রিতম রাগ করে বারবার জিজ্ঞেস করে, কে তুমি? তখন নন্দিনী বলে, আমি নন্দিনী, তোমার মেয়ে, যাকে তুমি খুন করতে চাইছিলে। কেমন বাবা তুমি, নিজের মেয়েকে খুন করতে চাও? ছি ছি। এই বলে নন্দিনী ফোন রেখে দেয়। রিতম রাগে আগুন হয়ে যায় এবং টেলিফোনটাও আছাড় দিয়ে ভেঙে ফেলে। এবারও স্নিগ্ধা নিজের বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এরপরে কেটে যায় বেশ কয়েক মাস। অনেকদিন হলো তার কাছে নন্দিনীর ফোন আসে না, আর আসবেই বা কিভাবে? রিতম তো টেলিফোনটা ভেঙে ফেলেছে। স্নিগ্ধা প্রতি মুহূর্ত মেয়ের মা ডাক শোনার জন্য অস্থির হয়ে থাকে। এরই মধ্যে একদিন নিচতলার টেলিফোনটা বেজে ওঠে। স্নিগ্ধা অস্থির হয়ে 3 তলা থেকে নিচে নেমে যায় এবং টেলিফোনটি রিসিভ করে। ফোনের ওপাশ থেকে নন্দিনী বলে ওঠে, মা তুমি কেমন আছো?
এতগুলো মাস পরে মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে স্নিগ্ধার মনে প্রশান্তির একটা হাওয়া বয়ে যায়। আবেগে সে কেঁদে ফেলে। নন্দিনী জানায় সে ভালো আছে। স্নিগ্ধাও যেন নিজের খেয়াল রাখে এবং বেশি দুশ্চিন্তা না করে। সবশেষে নন্দিনী স্নিগ্ধাকে সাবধান করে দিয়ে বলে, জানো মা, এই বাড়িতে একজন দুষ্ট মানুষ থাকে যে মাথায় তেল না দিয়ে সেই তেল মেঝেতে ফেলে রাখে। তুমি কিন্তু সাবধানে বাথরুমে ঢুকবে। এই বলে নন্দিনী ফোন কেটে দেয়। ফোন কাটার পরেও স্নিগ্ধা হ্যালো হ্যালো করছিল। তখন সেখানে তার শাশুড়ি চলে আসে এবং জিজ্ঞেস করে সে কার সাথে ফোনে কথা বলছিল। স্নিগ্ধা আমতা আমতা করে বলে তার এক বান্ধবী ফোন করেছিল। কিন্তু স্নিগ্ধা যে মিথ্যা বলছে এটা কল্যাণী ধরে ফেলে। কল্যাণী বলে সে রিতমের কাছে অদ্ভুত ফোন কলের ব্যাপারে শুনেছে। এসব বুজরুকি গল্প বলে অন্যদের ব্রেন ওয়াশ করলেও কল্যাণী এসব বিশ্বাস করে না। কল্যাণী স্নিগ্ধাকে সাবধান করে দিয়ে চলে যায়। ঘরে ফিরে স্নিগ্ধা একজন সাইকিয়াট্রিস্টের সাথে অনলাইনে কনসাল্ট করে। সে ডাক্তারকে জানায় তার গর্ভের বাচ্চা তাকে ফোন করে এবং তার সাথে কথা বলে। ডাক্তার সব শুনে বুঝতে পারে স্নিগ্ধা হয়তো কোনো ক্লিনিক্যাল ডিপ্রেশনে আছে, তাই তাকে চেম্বারে সরাসরি দেখা করতে বলে। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলে স্নিগ্ধা ফোন কেটে দিয়ে দরজা খুলতে এগিয়ে যায়। সে দরজা খুলে দেখে তার বান্ধবী আলো এসেছে। স্নিগ্ধা আলোকে জানায় আলো তাকে যে সাইকিয়াট্রিস্টের নাম্বার দিয়েছিল তার সাথে এইমাত্র সে যোগাযোগ করেছে। আলো স্নিগ্ধার এই ব্যাপারে সবকিছুই জানে। স্নিগ্ধা আলোর কাছে সবকিছু শেয়ার করেছিল, কিন্তু আলো কিছুতেই সেটা বিশ্বাস করতে চায় না। লজিক্যালি কোনো মানুষের পক্ষেই সেটা বিশ্বাস করা সম্ভব নয়, কিন্তু স্নিগ্ধা সব বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে চলে গিয়েছিল। তার কাছে এটাই সত্যি যে নন্দিনী তাকে ফোন করে এবং তার সাথে কথা বলে। আলো স্নিগ্ধাকে বোঝানোর চেষ্টা করে হয়তো নন্দিনী নাম করে অন্য কেউ তাকে ফোন করে এবং তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু তবুও স্নিগ্ধা নিজের বিশ্বাসে একদম অনড়। স্নিগ্ধা আলোকে রিকোয়েস্ট করে সে যেন তার জন্য একটা ল্যান্ডফোনের ব্যবস্থা করে দেয়। আলো জানায় সে ল্যান্ডফোনের ব্যবস্থা করে দেবে। শুধু যে ব্যবস্থা করে দেবে তাই না, বরং সে সবসময় মনিটরিং করবে এবং সে খোঁজ নিয়ে ছাড়বে যে কে স্নিগ্ধাকে ফোন দেয়। এরপরে আলো বিদায় নিয়ে চলে যায়। এদিকে প্রদীপ কবরস্থানে যাচ্ছিল, তখন সে ওই মহিলাকে আবারও দেখতে পায়। মহিলা নিয়মিত ফুল নিয়ে একটা কবরের কাছে যায়। ওই কবরে হয়তো মহিলাটির মেয়েকে সমাধিস্থ করা হয়েছিল। মহিলা কিছুক্ষণ কবরের সাথে কথা বলে, এমনকি অনেক সময় ঘুম পাড়ানোর গানও শোনায়। তারপর কিছুক্ষণ মৃত মেয়ের সমাধির সাথে সময় কাটিয়ে চলে যায়। মহিলার একবার মা ডাক শোনার ব্যাকুলতা দূর থেকে দেখে প্রদীপেরও মন খারাপ হয়ে যায়। যাই হোক, এদিকে রিতমদের জুয়েলারি শপে এবার ইনকাম ট্যাক্স রেড করে। যদিও এই ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার শ্রীবাস্তবের আত্মীয় হয়, সেই খেলাটা দেখিয়েছে। ইনকাম ট্যাক্স অফিসার রিতমদের নামে অনেকগুলো সত্যি মিথ্যা মিলিয়ে মামলা দিয়ে দেয়। বাড়ি ফিরে মিস্টার রয় রিতমের ওপরে চিল্লাতে শুরু করে। তিনি সেই একই ধারণা নিয়ে বসে আছেন, যা কিছু খারাপ ঘটছে সব স্নিগ্ধার গর্ভের মেয়ে বাচ্চার জন্যই ঘটছে। বাচ্চাটা জন্মানোর আগেই তাদের ব্যবসার এত ক্ষতি হয়ে গেছে, না জানি জন্মানোর পরে সে কি ধ্বংস ডেকে আনবে। রিতম বাবার কথার প্রতিবাদ করে বলে সে বাচ্চাটাকে নষ্ট করার জন্য স্নিগ্ধাকে কনভিন্স করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। এখন আর কি বা তাদের করার আছে। তখন কল্যাণী বলে ওঠে আরেকটা উপায় আছে, আর সেটা হলো অ্যাক্সিডেন্ট। তারা আবারও লিপ্ত হয় নতুন ষড়যন্ত্রে। পরের দিন স্নিগ্ধা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হচ্ছিল। এই সময় রিতম তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। স্নিগ্ধা তাকে সত্যিটাই জানিয়ে দেয়। এরপরে দুজনের মাঝে বেশ বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। রিতম ব্যবসার মন্দ অবস্থার কারণে খুবই আপসেট ছিল। সে সব দোষ গর্ভের বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে স্নিগ্ধা রিতমকে ইমোশনালি কনভিন্স করার চেষ্টা করে। সে বলে দেখো, আমাদের সন্তান আমাদের ভালোবাসার ফসল, সে নিষ্পাপ, সে আমাদের কোনো ক্ষতি বয়ে আনবে না। স্নিগ্ধা রিতমের হাতটা টেনে নিজের পেটে রাখে যাতে বাচ্চার নড়াচড়া ফিল করে রিতম একটু নরম হতে পারে, কিন্তু রিতম উল্টো হাতটা সরিয়ে নেয়। সে অস্থির হয়ে বাথরুমের দিকে হাত ধুয়ে ফেলার জন্য যায়, আর তখনই সে পা পিছলে বাথরুমে পড়ে যায়। কাজের মাসি এগিয়ে এসে দেখে বাথরুমের মেঝেতে তেলের ছড়াছড়ি, কেউ তেলের বোতল সেখানে ফেলে গিয়েছে। তখন স্নিগ্ধার ফোনে নন্দিনীর বলা কথাগুলো মনে পড়ে। এই সময় কল্যাণী পেছনে দাঁড়িয়েছিল। স্নিগ্ধা ঘৃণা ভরে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। এদিকে প্রদীপ ফ্রাস্ট্রেশনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে না লেখালেখিটা ঠিকমতো করতে পারছিল, না সংসারে বা পাখির দিকে মনোযোগ দিতে পারছিল। সেদিন রাতে পাখি এবং প্রদীপের অ্যানিভার্সারি ছিল। পাখি নিজে সেজেগুজে প্রদীপের জন্য অপেক্ষা করছিল এবং বাড়িটাকেও সে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। এই সময় উদাস হয়ে প্রদীপ বাড়িতে ঢোকে। প্রদীপ তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েছিল।
তাই সেই ফ্রাস্ট্রেশনের কোপ সে পাখির উপরে ঝাড়তে শুরু করে। পাখি প্রদীপকে বোঝানোর চেষ্টা করে তার সাথে সে সুখে আছে, কিন্তু প্রদীপ উল্টো বলে, এই যে এত সুন্দর করে ঘর সাজিয়েছ, এটা আমার জন্য নাকি অন্য কারোর জন্য? এই সময় দরজার কলিং বেল বেজে ওঠে। এতে প্রদীপের সন্দেহবাতিক মন আরও বেশি ওঠে। সে ভাবে পাখি হয়তো পরকীয়ায় লিপ্ত আছে, তাই সে রাগ করে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে। অথচ সেই সময় ডেলিভারি ম্যান কেক দিতে এসেছিল, যেটা পাখি একসাথে কাটবে বলে অর্ডার দিয়েছিল। পাখি নির্বাক হয়ে কেকের বক্সটা নিয়ে পাশের রুমে বসে থাকে, আর প্রদীপ বেরিয়ে যায়। এভাবে সন্দেহ, ভুল বোঝাবুঝিতে জীবনের টানাপোড়েন শুরু হয়। যাই হোক, কয়েকদিন পরে স্নিগ্ধার কথা মতো আলো তাকে একটা টেলিফোন কিনে দেয়। টেলিফোন পেয়ে স্নিগ্ধা এতটাই খুশি হয় যে তার মনে হয় সে বুঝি প্রাণ ফিরে পেল। আলো আর স্নিগ্ধা কথা বলছিল, তখন খাবার নিয়ে কল্যাণী ঢোকে। শাশুড়িকে দেখে স্নিগ্ধা টেলিফোনটি লুকিয়ে ফেলে। আলো এগিয়ে গিয়ে কল্যাণীকে নিজের পরিচয় দেয় যে তার নাম আলো, সে স্নিগ্ধার বান্ধবী এবং সে একজন রিপোর্টার। এটা শুনে কল্যাণী ফাজলামি করে বলে, রিপোর্টারের কাজ তো সত্যের সন্ধান করা, তো আমাদের বাড়িতে তুমি কি সত্যের সন্ধান করতে এসেছ? কথাটা ফাজলামি স্বরে হলেও তারা দুজনে কল্যাণীর কথা শুনে বেশ ঘাবড়ে যায়। আলো তো একদম থতমত খেয়ে যায়। কথা ঘোরাতে কল্যাণী বলে, তোমাদের কাগজে রিসেন্টলি আমি একটা গল্প পড়েছি, লেখকের নামটা মনে নেই, তবে গল্পের নামটা মনে আছে। এরপরে সে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, গল্পের নামটা হলো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই বলে কল্যাণী বিভৎসভাবে হো হো করে হাসতে হাসতে বেরিয়ে যায়। তার চলে যাওয়ার দিকে দুজনেই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। এর কয়েকদিন পরে আলো আবারও স্নিগ্ধাকে গাইনি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সব টেস্ট করে বলে রিপোর্ট খুব ভালো আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আলো ইতস্তত করে ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ডাক্তার কৌশলে উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। ছোটবেলা থেকে এত ভূতের গল্প শুনেছি যে বিশ্বাস না করে উপায় নেই, তবে আমি সায়েন্টিফিক্যালি ভূতে বিশ্বাস করি। আমি মনে করি যখনই কোনো অলৌকিক কিছু দেখা যায় তখনই সেটার অতীতকে ঘেঁটে দেখতে হয়। অতীতের ধুলোবালিগুলো ঝেড়ে ফেললেই সত্যের আসল উৎস পাওয়া যায়। এটা শুনে স্নিগ্ধা এবং আলো দুজনেই বুঝতে পারে নন্দিনীর স্নিগ্ধার সাথে কথা বলার রহস্যের সমাধান অতীতেই কোথাও লুকিয়ে আছে। এদিকে প্রদীপ ডিভোর্স পেপার নিয়ে বাড়িতে ফিরছিল। সে পাখির সাথে ডিভোর্স নিতে যায়, তো সিঁড়ি বেয়ে ওঠার সময় তার নিচের ফ্ল্যাটের ভদ্রলোকের সাথে দেখা হয়। ভদ্রলোক তাকে পেরিয়ে যাওয়া অ্যানিভার্সারির শুভেচ্ছা জানায়, সেই সাথে প্রদীপের প্রশংসা করে বলে তার হাতে জাদু আছে, সে অনেক ভালো লিখে। প্রদীপ কবরস্থানের মহিলার যে গল্পটা লিখেছে সেটা অসাধারণ। এসব শুনে অবাক হয়ে প্রদীপ তাকে জিজ্ঞেস করে সে এসব কিভাবে জানলো। ভদ্রলোক জানায় পাখি গল্পের ছবি তুলে পিডিএফ করে তাকে পাঠিয়েছিল। সে গল্পের পিডিএফ নিয়ে বুক স্ট্রিটে গিয়ে একজন প্রকাশককে দেখিয়েছিল। প্রকাশকের গল্পটি খুব পছন্দ হয়েছে, এবারের বইমেলায় এটি পাবলিশ হলে একদম হট কেক হয়ে যাবে। কথাটা শুনে প্রদীপ বেশ অবাক হয়ে যায়। তাকে আরও অবাক করে দিয়ে লোকটি বলে পাখি আর প্রদীপ দুজনেই কেউ তো বাড়িতে থাকে না, তাই তাদের সব চিঠি, গিফট, পার্সেল সব কিছুই এই লোকটির বাড়িতেই আসে। রাতে অফিস থেকে ফেরার সময় পাখি সেগুলো কালেক্ট করে নেয়। এটা শুনে প্রদীপ নিজে থেকেই হীনমন্যতা অনুভব করে, কারণ এতদিন সে পাখিকে ভুল বুঝে এসেছে। অন্যদিকে আলো স্নিগ্ধাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছিল। খাবার সময় তারা স্নিগ্ধার শাশুড়ির ব্যাপারে কথা বলছিল। আলো জিজ্ঞেস করে তার শাশুড়ির সাথে শ্বশুরের কিভাবে বিয়ে হয়েছিল। স্নিগ্ধা জানায় আগে তার শাশুড়ি ছিলেন একজন অভিনেত্রী, কয়েকটি সিনেমাতে অভিনয় করার পরে মিস্টার রয়ের সাথে ওনার বিয়ে হয়ে যায়। এটা শুনে আলো বলে তাহলে কল্যাণীর অতীত সম্পর্কে একবার ঘেঁটে দেখা দরকার, হয়তো নন্দিনী রহস্যের সমাধান কল্যাণীর অতীতের মাঝেই লুকিয়ে আছে। স্নিগ্ধা ও আলোর কথাতে সায় দিয়ে দেয়। যাই হোক, প্রদীপের নিয়ে আসা ডিভোর্স পেপারের একটা কপি পাখির হাতে চলে যায়। যদিও প্রদীপ পাখির কাছে ক্ষমা চায় যে সে পাখিকে ভুল বুঝেছিল, কিন্তু পাখি প্রদীপের আচরণে অসহ্য হয়ে পড়েছিল, তাই সে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রদীপও পাখিকে মানাতে তার পেছনে যেতে থাকে। এ সময় স্নিগ্ধা বিছানায় শুয়ে নিজের মেয়ের কথা ভাবছিল, তখন তার কাছে নন্দিনীর ফোন আসে এবং তাকে সাবধান করে দিয়ে বলে এই বাড়ির সব মানুষ কিন্তু ভালো না, এখানে তোমার যেদিন শ্রাদ্ধ দেওয়া হবে সেদিন কিন্তু তুমি ভুলেও পায়েসটা খাবে না, এতে তোমার এবং আমার দুজনেরই ক্ষতি হতে পারে। স্নিগ্ধা সাবলীলভাবেই নন্দিনীর কথা মেনে নেয়, কারণ সে বিশ্বাস করে নন্দিনী যা বলবে সেটাই ঘটবে। স্নিগ্ধা নন্দিনীকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো তোমার নাম নন্দিনী কে রেখেছে? নন্দিনী একটু ইতস্তত করে বলে আমার মা এই নাম রেখেছে। এরপরে ফোনটা কেটে যায়। স্নিগ্ধা ফোনটা বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। অন্যদিকে আলো তার বাড়িতে বসে কল্যাণীর অতীত নিয়ে ঘাটাঘাটি করছিল। এতে সে জানতে পারে কল্যাণীকে একবার
তার কো-আর্টিস্ট সীমার খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পর্যাপ্ত এভিডেন্স না থাকায় তাকে খালাস করে দেওয়া হয়। এসব জানার পরে আলো দ্রুত স্নিগ্ধাকে ফোন দিয়ে সাবধান করে দিয়ে বলে তার শাশুড়ি খুবই সাংঘাতিক মহিলা, স্নিগ্ধা যেন তার কাছ থেকে নিজেকে সাবধানে রাখে। স্নিগ্ধা আলোকে জিজ্ঞেস করে সে এসব কথা কেন বলছে। আলো বলে সে বাকি কথা স্নিগ্ধার বাড়িতে এসে বলবে। এরই মধ্যে আবার আলোর কাছে পাখির ফোন আসে। পাখি আলোকে বলে তার মন খারাপ, তার একটু কোম্পানি প্রয়োজন। আলো যেন তাকে একটু সঙ্গ দেয়। আলো পাখিকে তার বাড়িতে চলে আসতে বলে। তারপরে সে পাখিকে নিয়ে স্নিগ্ধার বাড়িতে যাবে। এতে পাখি আর স্নিগ্ধা দুজনেরই উপকার হয়ে যাবে। কিন্তু তার আগেই আলোর বাড়িতে তার এক্স বয়ফ্রেন্ড অজয় ঢুকে পড়ে। যৌতুক চাওয়া এবং পাবলিকলি হ্যারাস করার অপরাধে আলো অজয়কে পুলিশে দিয়েছিল, যার কারণে অজয়ের সরকারি চাকরিটাও চলে যায়। আর সেই প্রতিশোধ নিতেই অজয় আজ আলোর বাড়িতে এসেছে। সে এসেই আলোর সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। পাখির সাথে ফোনের লাইন তখনও কিন্তু আলো কেটেছিল না, কারণ তারা পুরোপুরি কথা শেষ করার আগেই অজয় সেখানে চলে এসেছিল। আলো নিজেকে ডিফেন্ড করার জন্য টেবিল থেকে একটি কাটিং নাইফ তুলে নেয়, কিন্তু সহজেই অজয় সেটা কেড়ে নিয়ে আলোর পেটে ঢুকিয়ে দেয়। ওদিকে ফোনের ওপাশ থেকে পাখি আলোর বিপদ টের পেয়ে দৌড়ে আসতে শুরু করে। অজয় শুধু আলোর পেটে ছুরি মেরেই ক্ষান্ত হয় না, বরং তার সুন্দর গালে সিগারেটের ছ্যাঁকা দিতে এগিয়ে যায়। আর তখনই আলো নিজের পেট থেকে ছুরি বের করে অজয়ের পায়ে ঢুকিয়ে দেয়। ততক্ষণে পাখিও সেখানে পৌঁছে যায় এবং সে আলোকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে তাদের সাপোর্ট দিতে প্রদীপও এসেছিল। ডাক্তার জানায় আলোর ইন্টারনাল ইনজুরি বেশ ভালো মতোই হয়েছে, হয়তো তার ও নেগেটিভ রক্ত লাগতে পারে। পাখি প্রদীপকে দেখিয়ে বলে ওর রক্ত ও নেগেটিভ, প্রয়োজন হলে ও রক্ত দেবে। আলোর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পাখি আর প্রদীপের মধ্যকার রেষারেষিও ঠিক হয়ে যায়। এদিকে রয় চৌধুরীর ফ্যামিলিতে আবার আরেক দুর্ঘটনা ঘটে যায়। আলোর আসতে অনেক দেরি হচ্ছিল দেখে স্নিগ্ধা ছাদে দাঁড়িয়ে তাকে বারবার ফোন দিচ্ছিল। এই সময় বাড়ির কাজের লোক স্নিগ্ধাকে ডেকে নিচে নিয়ে যায়। টিভিতে এই সময় একটি জুয়েলারি শপে আগুন লাগার নিউজ দেখানো হচ্ছিল। এই জুয়েলারি শপটি রিতমদেরই। পাশের ঘর থেকে রিতম রাগী চোখে বেরিয়ে আসে। তার হাতে আলোর স্নিগ্ধাকে দেওয়া টেলিফোনটাও ছিল। দোকানে আগুন লাগার সব দায় রিতম স্নিগ্ধার উপরে চাপিয়ে দেয়। রিতম বলে স্নিগ্ধার গর্ভের ওই রাক্ষসটাকে যদি মেরে ফেলা হতো তাহলে আর এই দুর্দিন দেখতে হতো না। রিতম রাগী ভাব নিয়ে স্নিগ্ধার দিকে এগিয়ে যাচ্ছিল। স্নিগ্ধা রিতমের গতিবিধি টের পেয়ে একটা কাচের বোতল ভেঙে সেটা দিয়ে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে। এ সময় হঠাৎ স্নিগ্ধার পানি ভাঙতে শুরু করে, অর্থাৎ তার ডেলিভারি পেইন উঠে গিয়েছে। ডেলিভারি পেইন নিয়েই সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছিল। এ সময় কল্যাণীও সেখানে চলে আসে। স্নিগ্ধা ভেবেছিল এরা মা ছেলে দুজনে মিলে হয়তো তাকে এবং তার বাচ্চাকে খুন করে ফেলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে কল্যাণী অ্যাম্বুলেন্সে ফোন দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘন্টার চেষ্টার পরে অবশেষে স্নিগ্ধা একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। এত সাধনা, সাবধানতা আর অপেক্ষার পরে অবশেষে স্নিগ্ধা তার নন্দিনীকে দেখে কেঁদে ফেলে। সে উঁচু হয়ে মেয়ের কপালে চুমু খেয়ে নিজেকে ধন্য মনে করে। নার্স বাচ্চাটাকে বাইরে এনে স্নিগ্ধার শ্বশুরবাড়ির লোকদের সবাইকে দেখায় এবং আনন্দের সাথে বলে, দেখুন আপনাদের বাড়িতে লক্ষ্মী এসেছে। কিন্তু তারা সবাই বাচ্চাটির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এতে নার্স বুঝতে পারে মেয়ে হওয়ায় এরা কেউ খুশি না, তাই সে বাচ্চাটাকে ভেতরে নিয়ে চলে যায়। মিস্টার রয় রিতমকে বলে আর কিন্তু সময় নেই, আজকে রাতেই তাদের বাচ্চাটিকে মেরে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শারীরিক ধকলের কারণে স্নিগ্ধা একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে সে দেখে পাশে তার সন্তান নেই। স্নিগ্ধা অস্থির হয়ে চিৎকার করতে শুরু করে। তখন নার্স এসে জানায় তার বাচ্চা একদম ঠিক আছে, তার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তাই তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে। সে স্নিগ্ধাকে নিশ্চিন্তে শুয়ে থাকতে বলে। এদিকে মিস্টার রয় আর রিতম ইনকিউবেটর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। রিতম রুমে ঢুকতেই যাবে, তখনই হুইল চেয়ারে করে স্নিগ্ধা সেখানে চলে আসে। সে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে ওরা এখানে কি করছে, ওদের উদ্দেশ্য কি, ওরা তার মেয়ের সাথে কি করতে চলেছে। স্নিগ্ধা তার পাশের ট্রেতে থাকা একটা সার্জিক্যাল নাইফ তুলে নিয়ে থ্রেট দেয় কেউ যেন তার বাচ্চার আশেপাশে না যায়। কিন্তু রিতম খুব সাবধানে স্নিগ্ধাকে ধরে ফেলে এবং নাইফটা কেড়ে নিয়ে তাকে চেপে ধরে। আর মিস্টার রয় বাচ্চাটার দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক এই সময়ে ঘটে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। নন্দিনীর কণ্ঠে কথা বলতে বলতে আড়াল থেকে বেরিয়ে আসে কল্যাণী। আসলে কল্যাণীর এক বিশেষ প্রতিভা ছিল, সে বিভিন্ন কণ্ঠে কথা বলতে পারত। আর সেই প্রতিভা ব্যবহার করেই সে একটা সিক্রেট ইন্টারকম থেকে স্নিগ্ধার সাথে নন্দিনী হয়ে কথা বলতো। সবার সামনে ভিলেন সেজে থাকলেও
এই কল্যাণী নন্দিনী সেজে সবসময় স্নিগ্ধাকে সব বিপদ থেকে রক্ষা করেছে। যাই হোক, কল্যাণীর এরকম ভয়ঙ্কর রূপ আগে কেউ কখনো দেখেনি। তাকে দেখে মিস্টার রয় পর্যন্ত ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে সে এরকম কেন করছে। কল্যাণী বলে, নিজের মেয়েকে মেরেও তোমার স্বাদ মেটেনি, আবার এই একই পাপ করতে চলেছ। এই বলে কল্যাণী দেয়ালে থাকা একটা সিলিন্ডার হাতে তুলে নেয়। তারপরে সেটা দিয়ে সজোরে স্বামীর মাথায় আঘাত করে। মিস্টার রয় এক আঘাতেই মেঝেতে পড়ে যান এবং সেখানেই মারা যায়। এরপর কল্যাণী রিতমকেও সিলিন্ডার দিয়ে আঘাত করে। তারপরে মিস্টার রয়ের নিথর দেহটা টেনে নিয়ে যাওয়ার সময়ে কল্যাণী স্নিগ্ধার দিকে তাকিয়ে নন্দিনীর কণ্ঠে বলে, দেখলে তো মা, আমি ঠিক চলে এলাম তোমার কাছে। আমি সবাইকে হারিয়ে দিয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আমি তোমার নন্দিনী মা। শাশুড়ির দিকে তাকিয়ে স্নিগ্ধার মুখে মুগ্ধতার এক চিলতে হাসি ভেসে ওঠে। এই সময় কেবিন বয়রাও চলে আসে এবং কল্যাণীকে টানতে টানতে নিয়ে চলে যায়। এই সময় একই হাসপাতালে আলোর কেবিনের সামনে প্রদীপ এবং পাখি দাঁড়িয়েছিল। প্রদীপ কল্যাণীকে টেনে নিয়ে যেতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। পাখি তাকে জিজ্ঞেস করে সে এই মহিলাকে চেনে কিনা। প্রদীপ বলে, এটাই তো সেই মহিলা যাকে সে কবরস্থানে দেখেছে। কল্যাণী কবরস্থানে একটি সমাধিস্থলে ফুল নিয়ে যেত, কারণ ওই সমাধিটা তার মেয়ের ছিল। কল্যাণীও স্নিগ্ধার মতো প্রথমবার একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল। আর এই বাড়ির নিয়ম অনুযায়ী তো প্রথমবার কন্যা সন্তান জন্ম দেওয়া যাবে না। ঠিক এই জন্যই মিস্টার রয় কল্যাণীর বাচ্চাটিকে মেরে ফেলে। আর সেই শোক কল্যাণী আজও কাটিয়ে উঠতে পারেনি। এরপরে যখন স্নিগ্ধা প্রেগনেন্ট হলো এবং জানা গেল সেও একটি কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে, তখনই কল্যাণী বুঝে গিয়েছিল স্নিগ্ধার সাথেও একই ঘটনা ঘটতে যাচ্ছে যেটা তার সাথে ঘটেছে। তাই কল্যাণী শপথ করে সে যেভাবেই হোক স্নিগ্ধার মেয়েকে বাঁচাবেই। আর শেষ পর্যন্ত সে এটাতে সফলও হয়। যাই হোক, এতক্ষণ ধরে এই পুরো গল্পটাই প্রদীপ রিতমকে শোনাচ্ছিল। রিতমের মেন্টাল কন্ডিশন এখন আর ঠিক নেই। আসলে সেদিন কল্যাণী রিতমের মাথায় সিলিন্ডার দিয়ে আঘাত করায় তার অ্যামনেশিয়া হয়ে গেছে। সে কোনো কথা, কোনো ঘটনা মনে রাখতে পারে না, সবকিছু ভুলে যায়। তাই প্রদীপ প্রতি সপ্তাহে এসে রিতমকে তারই জীবনের গল্প শোনায়। আর গল্প শেষে রিতমের স্মৃতি ফিরে আসে। যদিও সেই স্মৃতি বেশিক্ষণ থাকে না, সে আবারও ভুলে যায়। যতটুকু সময় স্মৃতি থাকে সে নন্দিনীর সাথে খেলা করে সময়টুকু কাটিয়ে দেয়। অন্যদিনের মতো প্রদীপের মুখে গল্পটা শোনার পরে রিতমের স্মৃতি আজ আবারও ফিরে আসে এবং তার সবকিছু মনে পড়ে যায়। সে নিজের মেয়ে নন্দিনীকেও চিনতে পারে, যাকে সে একসময় মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল। নন্দিনীও এখন বেশ বড় হয়ে গেছে। সারা বাড়ি সে দৌড়ে ছুটে মাতিয়ে রাখে। বাবার স্মৃতি ফিরতে দেখে নন্দিনী বল আর ব্যাট নিয়ে তার কাছে ছুটে যায় এবং বলে, বাবা চলো আমরা বাইরে গিয়ে খেলি। আজ তুমি বল করবে আর আমি ব্যাট করব। রিতম মেয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে বাইরে খেলতে চলে যায়। স্নিগ্ধা প্রদীপকে বলে, প্রতি সপ্তাহে এসে তুমি একবার করে রিতমকে গল্প শুনিয়ে যাও, কিন্তু সে তো সবই ভুলে যায়, কোনোই লাভ হয় না। প্রদীপ প্রত্যুত্তরে বলে, হয়তো এভাবেই গল্প শুনতে শুনতে রিতম একদিন সুস্থ হয়ে যাবে, নন্দিনী ফিরে পাবে তার বাবাকে। স্নিগ্ধা বলে সেও এটাই চায়, নন্দিনী তার সুস্থ সবল বাবাকে ফিরে পাক। যাই হোক, এখন সংসার এবং ব্যবসা দুটোই স্নিগ্ধা একাই সামলাচ্ছে। বিধবা কল্যাণী তার অবসর সময় কাটাচ্ছে। নন্দিনী প্রাণ ছড়িয়ে রেখেছে পুরো বাড়ি জুড়ে। আর এভাবেই টিকে আছে রয় চৌধুরী বাড়ির ঐতিহ্য। যাই হোক দর্শক, সাফল্য বংশের পরম্পরা মেনে আসে না। সন্তান ছেলে হোক বা মেয়ে, তারা কখনো ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আমাদের ভাগ্য আমাদের কর্মের সাথে জুড়ে থাকে। তাই আসুন আমরা কুসংস্কার থেকে বের হয়ে আসি, গড়ে তুলি একটি সুন্দর, সুস্থ এবং পরিচ্ছন্ন পৃথিবী, যাতে কুসংস্কারের বলি হতে না হয় একটি প্রাণকেও। সবার সুস্থতা কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে পরের আয়োজনে। ততদিন ভালো থাকুন এবং পরিবারকে নিয়ে সুখে থাকুন। ধন্যবাদ।